দেখুন, প্রশ্ন হতে পারে যে ত্রিপুরার গণতন্ত্রের সঙ্গে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ফারাক ঠিক কতটা। বিরোধী দল হিসেবে দু রাজ্যেই যে বামেরা আছে তাদের প্রতিনিধি কি মনে করেন? অবশ্য তারা যখন দু রাজ্যেই একই সঙ্গে ক্ষমতায় ছিলেন তখন বিরোধীদের কিভাবে কত সম্মান দিয়েছেন তার ভুরি ভুরি ছবি আমাদের আর্কাইভে আছে, গতকালও দেখিয়েছি। কিন্তু এটাও বলতে হবে তারপরেও একটা সময় ত্রিপুরার পরের পর সিপিএমের পার্টি অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলানো হয়েছে, এবং ওই একই জনরোষের তত্ত্বের অজুহাত দিয়ে। আবার এ রাজ্যেও বিরোধীদের সভা করতে গিয়ে বাধা পেয়ে নিয়মিত কলকাতা হাইকোর্টের কড়া নাড়তে হয়। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ না ত্রিপুরা, কোন রাজ্যকে গণতন্ত্রের দিক থেকে সায়নদীপ এগিয়ে রাখবে দেখা যাক। গণতন্ত্রের দিক থেকে কাকে এগিয়ে রাখবো বলা মুশকিল, কিন্তু সজল বৈশ্যানর মানে তৃণমূল এবং বিজেপি দুটোই সমান জায়গায় আছে এটা বোঝা যাচ্ছে। কারণ দুজনের আলোচনায় উত্তরবঙ্গে কিছু আদৌ হয়েছে, 36 জন মানুষ মরে গেছে, বাড়িঘর সব ভেসে চলে গেছে, এইসব কিছু বোঝা যাচ্ছে না। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। আপনাদের চ্যানেলের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এই উত্তরবঙ্গের ঘটনার পর পাহাড় কাঁদছে, উত্তরবঙ্গ ভাসছে আর মমতা হাসছে। আজকে বলছি মমতা এবং মোদি দুজনেই হাসছে। সাধারণ মানুষ ত্রাণ পাচ্ছে না, ত্রাণের জন্য মানুষ আর্তনাদ করছে, প্রশাসনের কার্যত দেখা নেই। বন্য পশুর আক্রমণে 2 জন মানুষ মারা গেল, ঘরবাড়ি ভেঙে গেছে, আর তৃণমূল বিজেপি ত্রিপুরা পশ্চিমবাংলা তুতু ম্যায় ম্যায় চলছে। অবশ্যই বিরোধীদের কথা বলার স্পেস থাকা উচিত, বিরোধীরাও ত্রাণ দিতে যেতে পারে। আমাদের কর্মীরা সারাদিন ধরে ত্রাণ দিচ্ছে, মুখ্যমন্ত্রী সৌজন্য দেখাতে গেছেন, ভালো কথা। আর আপনাদের চ্যানেলে আপনার অনুষ্ঠানে দেখছিলাম ধীরেন লেটের কথা মুখ্যমন্ত্রী ভুলে গেছেন কিনা আমরা জানি না। প্রদীপ্তা আর কমল গায়নকে থেতলে খুন করে দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রী ভুলে গেছেন কিনা জানি না। মুখ্যমন্ত্রীর সামনেই বিধানসভার ভেতর গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম 2 জন বিধায়ক ছিলেন, তাদেরকে ফেলে পেটানো হয়েছিল, হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন মুখ্যমন্ত্রী সৌজন্য কোথায় ছিল? এখন আমি জানি না যে প্রধানমন্ত্রীর ভয় নাকি আরএসএস স্ক্রু টাইট দিয়ে দিয়েছে তার জন্য খগেন মুর্মুর কাছে মুখ্যমন্ত্রী দৌড়েছেন, সেটা সজল বৈশ্যানর ভালো করে বলতে পারবে। পার্টি অফিস ভাঙা আমরা নিন্দা করি, কিন্তু পাশাপাশি সজল যেটা বললো এই আরএসএস নন আরএসএস এই নিশ্চয়ই আসবো। এই ভাগটা তো বলে নিন যে বৈশ্যানর বাবুদের এখন আলো করে রয়েছে ঋতব্রত ব্যানার্জি রাজ্যসভার সাংসদ, দিল্লিতে একটা এজেন্ট প্রভোকেটরের কাজ করেছিল। 1300 পার্টি অফিস একদিনে তৃণমূল গোটা পশ্চিমবাংলায় বামপন্থীদের পার্টি অফিস ভেঙে দিয়েছিল, জ্বালিয়ে দিয়েছিল। আর ওই যে বলছিল যে আরএসএস আরএসএস, শুধু আরএসএস আরএসএস কেন, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, ইদার কামাল উদার, সবই তো বলেছে সেলিমদা। কোথায় শুভেন্দু অধিকারী কোনোদিন গায়ে হাত পড়ে না। তো আমি জানি না সজল ঘোষ কোনোদিন টার্গেট হবেন কিনা, সেটা ওদের নিজেদের ব্যাপার, আমি বলতে পারবো না। ত্রিপুরায় কি করতে গেছে তৃণমূল? এখানে তো বরঞ্চ উত্তরবঙ্গে গিয়ে যেতে পারতো। আমার ত্রিপুরায় ওখানে কি আছে? ওখানে সাইনবোর্ড আছে এবং বিজেপি মাঝে মাঝে ত্রিপুরায় তৃণমূলকে ভোটের সময় ভাড়া দেয় যাতে কোনো ব্যক্তি বা দল অন্য রাজ্যে যেতেই পারে। হ্যাঁ, যেতে পারে, নিশ্চয়ই যেতে পারে। যেমন কুন্তল ঘোষ গেছিল এই চাকরি চুরির জন্য, সে ত্রিপুরার প্রচারের জন্য গিয়েছিল, তারপর আবার সিবিআই থেকে জামিন দিয়ে দিয়েছে। রাজীব ব্যানার্জি গেছিল, যে বিজেপিতে গেছিল, আবার তৃণমূলে গেছে, এরা ত্রিপুরায় গেছে। পুলিশের কথা এখানে এসছে, পুলিশ কি করছে? পুলিশ কি করবে? আগে মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করতেন, এখন গুন্ডারা পুলিশ আর মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করেন, তার পরিণতি এই জায়গায় পৌঁছেছে। আমার কথা হলো যে আসল যে বিষয়টা নিয়ে আলোচনা, এই যে 2 জন গ্রেফতার, এটাও কার্যত আইওয়াস। ওই তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম যে এফআইআর এ এদের নাম আছে কিনা তাও জানা যাচ্ছে না। তারপর কাদেরকে বলির পাঠা বানিয়ে, যেমন সঞ্জয় রায়কে বলির পাঠা বানিয়ে ওভার তদন্ত আড়াল করে দেওয়া হয়েছিল। তামান্না খাতুনের যাদের চার্জশিটে নাম আছে তাদের কাউকে অ্যারেস্ট করা হয়নি। এরকম কয়েকটাকে বলির পাঠা বানিয়ে গোটাটা আইওয়াস কিনা সেটা ভালো করে ওরা বলতে পারবে, আমি ঠিক বলতে পারবো না। আমার কথা হলো যে উত্তরবঙ্গে এই ভয়ানক বিপর্যয় হলো, এর পিছনে দায় কার? আবহাওয়া দপ্তর 3 দিন আগে নোটিশ করেছিল, প্রশাসন ফেল করলো, 36টা মানুষ মারা গেল। ডুয়ার্সের জঙ্গল কেটে তৃণমূল সাফ করে দিয়েছে, আমরা জানি। নদীর বালি চুরি হয়ে যাচ্ছে, নদীর গতিপথ বদলে যাচ্ছে। পরিবেশ মন্ত্রক কেন্দ্রের সরকারের ঠুটো জগন্নাথ। আর এই যে 36টা মানুষ মারা গেল এই অপরাধের কারণে, সেই অপরাধীদের আড়াল করবার জন্য উত্তরবঙ্গের সাধারণ মানুষ ত্রাণ পাচ্ছে না। তৃণমূল যখন বিপদে পড়ে, বিজেপি কিন্তু ঠিক ত্রাণ নিয়ে এসে উপস্থিত হয়। দুজনের কাছেই যেতে হবে না। আমি প্রথমে বলি, ত্রাণের কথা বলছে, আমরা জানতাম ছোটবেলা থেকে দেখেছি সিপিএম মানে কৌটো নাড়া পার্টি। একটা পাড়াতেও কৌটো নাড়তে বেরোয়নি, এখন ওদের কিউআর কোডেও ত্রাণ নেয়, নিচ্ছে, সেটা প্যালেস্টাইনের জন্য। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য তারা ত্রাণ চাইতে রাস্তায় নামেনি। এবং মোহাম্মদ সেলিম একবারও এই বিজেপির নেতাদের ওপর হামলার বা কর্মীদের ওপর হামলার নিন্দা করেননি, বলেছেন শুভেন্দু বাবুর গায়ে হাত পড়েনি। এটা আপনি জানেন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখলে কতবার কি হামলা হয়েছে।
আমি বলছি সেলিম বিমানকে কখনো পুলিশ কখনো হ্যারাস করেনি, কখনো তৃণমূল ছুঁয়ে দেখেনি, সেটার উত্তর দেবেন। আর আমি বলছি যে এই বলির পাঁটা এই বিমান বসুর মাথায় ঢিল পড়ে একাধিকবার উত্তর কলকাতা 2 নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছিল। মাথায় ঢিল পড়াটা ওটা আক্রান্ত নয়, মানে ওটা টপ ভাঙার মতো। ওটা কোথা থেকে হয় কিভাবে শুনুন, আপনি আমায় বলুন না। না আমি যে কোনো বিরোধী বা যে কোনো গণতন্ত্রে কেউ আহত হলে আমি মানসিকভাবে দুঃখিত হই, কিন্তু বিষয় যেটা হচ্ছে বিমানবাবুর যে মাথায় ইট লেগেছিল সেটা সামনে থেকে এসছে, পেছন থেকে এসছে, মাঝখান থেকে এসছে, কিছু জানা যায় না, বা বিমানবাবুকে লক্ষ্য করে মারা হয়েছে এটাও নয়। কিন্তু মোহাম্মদ সেলিমকে আমি আপনাকে বলি না, ঠিক মোহাম্মদ সেলিম আজ অব্দি কখনো আক্রান্ত হয়েছে? আপনি বলুন মোহাম্মদ সেলিম কখনো আক্রান্ত হয়েছে? একটা কথা বলো, শুভেন্দু অধিকারী বা মোহাম্মদ সেলিম বা অন্য কোন বিরোধী বা শুভঙ্কর সরকার বা অধীর চৌধুরী, অর্থাৎ বিরোধীরা আক্রান্ত হবে কেন? তুমি বলছো আচ্ছা এক্স হয়েছে ওয়াই হয়নি। ঠিক, আমি বলছি আপনি যে প্রশ্নটা করলেন স্বাভাবিক প্রশ্ন। এরপরে আপনাকে একটা প্রশ্ন করি, শুধু বিজেপি আক্রান্ত হবে? আরে এবার আমাদের উত্তরটা শুধু বিজেপি আক্রান্ত হবে মুশকিল, এবার উত্তরটা আচ্ছা এটা এবার বলছেন তো কাছে কি আপনারা বেঁচে বেছে বেছে বিজেপি পেটা, বেছে বেছে বিজেপি পেটা। আরে আরে আরো দুজন আছে। হ্যাঁ এই যে বলির পাঁঠার কথা বলেছেন, আর উত্তর দিও না। বলির পাঁঠা কিন্তু আসলেই মাংসের লোভে হয়, এটা যেন ওরা মাথায় রাখে যে ওরা বলির পাঁঠা হয়ে তৃণমূলকে যেন না বাঁচিয়ে দিতে চায়। মানে আমি এটাই দেখলাম যে সিপিএম এর মুখে গণতন্ত্রের কথা শুনলে না সত্যি হাসি পায়। মমতা ব্যানার্জিকে হাজরা মোড়ে সিপিএম এর লোকেরা লালু আলমরা মেরে মাথা চৌচির করে দিয়েছে। আবার লালু আলম, আপনি আবার লালু আলম, গার্ডেন নিচে গুলি চালিয়েছিল। গার্ডেন নিচে আরে কথা চিৎকার করছো, তুমি অস্বীকার করতে পারো? মমতা ব্যানার্জি গার্ডেন নিচে গুলি চালিয়েছিল, গার্ডেন নিচে গুলি কারা চালিয়েছিল? দুজনেই ঠিক কথা বলছেন, কিন্তু মুশকিল হচ্ছে রক্তপাত থেকে ওই লাল রঙের তরলটা থেকে কেউ শিক্ষা নেন না। প্রত্যেকবার একটা নির্বাচন তার প্রচার থেকে শুরু হয়, তার প্রচারের কয়েক মাস আগে, এবার দেখছি 6 মাস আগে থেকে সেই লাল রক্তের তরলটা কার্যত রুল করছে একটা রাজ্যের শাসন ব্যবস্থা, একটা রাজ্যের ঘটনাবলী এবং দুর্ভাগ্যবশত একটা রাজ্যের রাজনীতি। উত্তরবঙ্গের নদীর বালিও চুরি করে না, শেষ করতে দাও। উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী গেছিল, দেখতে গেছিল, মমতা ব্যানার্জি দেখতে গেল, খগেন তুমি একটা উদাহরণ দাও না। মমতা ব্যানার্জি বাড়িতে গেছিলেন, তোমরাই সব বলো না। আমি বলেছি ডুয়ার্সের জঙ্গল চুরি করিনি, নদীর বালি চুরি করিনি, তাই এলাকার মানুষের পাশে পৌঁছতে হয়, সেটা সিপিএম আছে। মানুষকে যেভাবে পুলিশ এবং তৃণমূল পিটিয়েছে, আমার নিজের কমিউনিটিতে মিছিল করছে, মদন মিত্র তার গোটা বাহিনী এসে মোহাম্মদ সেলিমের মিছিলের সামনে দাঁড়িয়ে আপনাদের চ্যানেল রেখেছে, সেখানে মিছিল আরো এখন শেখানোর চেষ্টা করছে কে কোথায় আক্রান্ত হয়েছে। আমি বলছি এই তালিকা দীর্ঘ, এই তালিকা দুর্ভাগ্যবশত, কিন্তু আমাকে এটাও মনে করিয়ে দিতে হবে সুচপুরে কি হয়েছিল, নানুরে কি হয়েছিল, কেশপুরে দিনের পর দিন কি হয়েছিল, আনন্দমার্গীদের কি হয়েছিল। না 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 না, কোনো সিবিআই তদন্ত না, মানুষের লাশগুলো তো মানুষের লাশ, সে তো বটে, সেটা কোন আমলে হয়েছিল? আজকে এই আমলে একটা নানুর হলে তৃণমূল সরকারকে তোমরা ছেড়ে দিতে, মানে আমি বলছি ছেড়ে দেওয়া উচিত নয়, কিন্তু ঘটনা এবং মানুষের মৃত্যুটা মানুষের মৃত্যু। আমি বলছি সিবিআই ব্যর্থ না সিবিআই সফল, তার উপরে মানুষের মৃত্যু, আবার বলছি মানুষের মৃত্যু ডিপেন্ড করে না।